খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান। বিভিন্ন ক্ষেত্রে 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান স্বীকৃত। হজ ফ্লাইট শুরু 18 এপ্রিল, উদ্বোধন করবেন তারেক রহমান। ৭৮,০০০ যাত্রী পরিবহনে 14 ফ্লাইট, 21 মে পর্যন্ত চলবে প্রি হজ কার্যক্রম। পিরোজপুরে স্মার্ট ফুয়েল অ্যাপ চালু, কমবে তেলের লাইনের ভোগান্তি ও কৃত্রিম সংকট। হরমুজ প্রণালীর ওমান অংশে জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান, সমঝোতা হলে কমতে পারে জ্বালানি রুটের ঝুঁকি। এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দল গড়তে চান মিরাজ। 2027 বিশ্বকাপ লক্ষ্য। নিউজিল্যান্ড সিরিজে জয়, আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ দল। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। এটা একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2026 নিয়েছেন তার নাতনি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এর সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে খালেদা জিয়ার পক্ষে পুরস্কার নেন তার নাতনি জাইমা রহমান। এবছর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026-এর জন্য মনোনীত করা হয়েছে। মনোনীতদের মধ্যে মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে হানিফ সংকেত, সঙ্গীতে বশির আহমেদ, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু এবং সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী রয়েছেন। এছাড়া মোহাম্মদ সাইদুল হক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরিন চৌধুরী, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবু মনোনীত হয়েছেন। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 1977 সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দেয়া হয়েছে। এ পুরস্কারের অংশ হিসেবে প্রত্যেককে 5 লাখ টাকা, 18 ক্যারেট মানের 50 গ্রাম স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা এবং একটি সম্মাননা পত্র দেয়া হয়। সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুসারে 18 এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। প্রথম দিন ফ্লাইট রয়েছে 14টি। প্রথম ফ্লাইটটি 18 এপ্রিল রাত 12টা 20 মিনিটে ছেড়ে যাবে। এর আগে 17 এপ্রিল রাত 11টা 35 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 17 এপ্রিল রাত 11টা 35 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইট 18 এপ্রিল রাত 12টা 20 মিনিটে 419 জন হজ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিন মোট 14টি ফ্লাইট রয়েছে, যার মধ্যে 6টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, 4টি সৌদি আরবের সাউদিয়া ও 4টি ফ্লাইনাস এয়ারলাইন্সের। 2026 সালে বাংলাদেশ থেকে 78,500 জন হজ যাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে 4,565 জন এবং হজ এজেন্সির মাধ্যমে 73,935 জন হজ পালনের জন্য যাবেন। সৌদি আরবের সঙ্গে সই হওয়া হজ চুক্তি অনুসারে মোট হজ যাত্রীর শতকরা 50% বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে। বাকি 50%-এর মধ্যে সৌদি আরবের সাউদিয়া শতকরা 35% ও ফ্লাইনাস 15% হজ যাত্রী পরিবহন করবে। 21 মে প্রি হজ ফ্লাইট শেষ হবে। প্রি হজ ফ্লাইট 260টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 102টি, সাউদিয়ার 75টি ও ফ্লাইনাস 30টি ফ্লাইট পরিচালনা করবে। রাজধানীর ফুসফুস খ্যাত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, ইট পাথরের নগরে একটুখানি সবুজের ছোঁয়া আর বুক ভরে নিঃশ্বাস নিতে যেখানে ছুটে আসেন হাজারো মানুষ, কিন্তু সেই স্বস্তির ঠিকানা এখন পরিণত হয়েছে অস্বস্তির কারণ। মাদক সেবীদের দৌরাত্ম্য, অবকাঠামোগত সংকট আর খোদ উদ্যানের ভেতর ধান চাষের মতো বিচিত্র সব অব্যবস্থাপনার অস্তিত্ব সংকটে এই ঐতিহাসিক স্থান। ফারহান আহমেদ কাউসারের তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ থানা আর রমনার মতো গুরুত্বপূর্ণ সব এলাকা দিয়ে ঘেরা সোহরাওয়ার্দী উদ্যান। একসময় যা ছিল নগরবাসীর নিরাপদ আশ্রয়স্থল, এখন সেখানে পা রাখতেই গা ছমছম করে সাধারণ দর্শনার্থীদের। পর্যাপ্ত আলোর অভাব আর নজরদারি না থাকায় উদ্যানের ঝোপঝাড় এখন মাদকসেবী ও ছিনতাইকারীদের অভয়ারণ্য। আমরা সপ্তাহে ছুটির দিনগুলোতে এই জায়গায় মূলত ঘুরতে আসি। আসার পর এখানে আমরা ময়লা আবর্জনা অনেক কিছুই দেখতে পাই, বা এগুলোর কারণে আমাদের বিভিন্ন সমস্যা হয়। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর একটু ভালো লাগে। সংকট কেবল নিরাপত্তায় নয়, রয়েছে চরম অবকাঠামোগত অব্যবস্থাপনাও। বিশাল এই উদ্যানে হাজারো মানুষের আনাগোনা থাকলেও নেই ন্যূনতম টয়লেট সুবিধা। ফলে যততত্র মলমূত্র ত্যাগে নষ্ট হচ্ছে পরিবেশ। এর চেয়েও বিস্ময়কর দৃশ্য, উদ্যানের ভেতরেই দিব্যি চলছে ধান চাষ, যা একটি পাবলিক পার্কের পরিকল্পনার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। হয়ে গিয়ে যাবে, চলে যাবে। অলরেডি কবুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনি চলে গেলে ধান আমরা দেখার দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসবাস করছে তাদের কাউকে রাখছি না, অর্থাৎ বাগানের ঠিক আছে। ভিতর বসবাস করা যাবে না। জানি তো আমি পানি দিবই। হ্যাঁ, পানি দিলে হ্যাঁ, তবেই ইনশাআল্লাহ। বাগান জায়গাটা নিরাপত্তা থাকে, আমাদের একটা নিরাপত্তা আশঙ্কাজনতা আছে যে এখানে বিভিন্ন মাদক দ্রব্য তারা ওপেনে বসে বসে খায়। এখানে যদি আপনার আনসার বাহিনী রেগুলার আসতো, বা এখানে একটা আইনজীবী কোনো কর্মকর্তা যদি থাকতো, এখানে একটা হল দিত মাঝে মধ্যে, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো হতো। এখানে আশেপাশে অনেক ছেলেপেলা আছে, ইয়ং বয়সে বা কিশোর গ্যাঙ্গে যারা আছে, অনেকে আপনার মাদকদ্রব্য নিতেছে। তো এইসব ব্যাপারে যদি সচেতন হতো। উদ্যানে ঘুরতে আসা মানুষের জন্য নেই মানসম্মত কোনো খাবারের জায়গা বা বিশ্রামাগার। পরিকল্পনার এই বিশাল শূন্যতা নিয়ে নগর পরিকল্পনাবিদরা বলছেন, সদিচ্ছার অভাবেই ঐতিহ্য হারাচ্ছে এই উদ্যান। রাজনৈতিক রোষানলে, অবহেলায়, অবজ্ঞায়, কখনো কখনো পরিকল্পিতভাবে এর ধ্বংস সাধন কার্যক্রমের মধ্যে পড়েছে। কখনো গল্ফ কোর্স বানানো, কখনো তার গাছ কেটে সাবার করা, অথবা কখনো এলোমেলোভাবে গাছ লাগানো থেকে শুরু করে সমস্ত কার্যক্রমের মধ্যে দিয়ে একের পর এক এই উদ্যানটি তার শিকারে পরিণত হয়েছে। পরিকল্পিতভাবে এটিকে সংরক্ষণ করার সকল সক্ষমতা সরকারের 3টি সংস্থার থাকা সত্ত্বেও ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা কর বলে এটি একটি 4র্থ সংস্থাকে দেওয়া হয়েছে। গণপূর্ত অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, তারাই এগুলো রক্ষণাবেক্ষণ সারা ঢাকার বিভিন্ন ধানমন্ডি লেক থেকে, হাতির ঝিল থেকে, গুলশান লেক থেকে শুরু করে পার্কগুলো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ করে। সিটি কর্পোরেশন যেহেতু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত, হয়তো তাকেই সবচেয়ে বড় গুরুদায়িত্ব দিয়ে অন্যান্যদেরকে সমন্বয়ের মধ্যে দিয়ে এই কার্যটি করা যায়। ঐতিহাসিক গুরুত্ব আর নাগরিক প্রয়োজনের কথা মাথায় রেখে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই সোহরাওয়ার্দী উদ্যান তার সৌন্দর্য ও স্বকীয়তা পুরোপুরি হারিয়ে ফেলবে, এমনটাই আশঙ্কা নগরবাসীর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জ্বালানি তেলের উপর অতিরিক্ত চাপ ও অস্বাভাবিক মজুত কমাতে পিরোজপুরে চালু করা হয়েছে স্মার্ট ফুয়েল অ্যাপ। বৃহস্পতিবার দুপুর 12টায় পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাইদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ এবং পিরোজপুর বিআরটি এর সহকারী পরিচালক ও ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মোবারক হোসেন। উদ্বোধনকালে অ্যাপটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন স্মার্ট ফুয়েল অ্যাপের উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি জানান, ফিলিং স্টেশনে আসা মোটরসাইকেল বা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে। কোনো বাইকার একবার 500 টাকার পেট্রোল বা অকটেন নিলে পরবর্তী 4 দিন বা 96 ঘন্টার মধ্যে পিরোজপুর জেলার নির্ধারিত 5টি ফিলিং স্টেশন কিংবা অ্যাপ সংযুক্ত অন্য কোনো স্টেশন থেকে পুনরায় জ্বালানি নিতে পারবেন না। আমরা এখানে আজকে থেকে অ্যাপের থ্রুতে তেল দেওয়া শুরু করেছি, শুধু বাইকারদের জন্য এবং ছোট প্রাইভেট গাড়িগুলোর জন্য পেট্রোল এবং অকটেন। আজকে আমাদের এখানে পেট্রোল অ্যাভেলেবেল রয়েছে। সো আমরা অ্যাপের থ্রুতে প্রত্যেকটা বাইকের যাদের নাম্বার প্লেট রয়েছে তাদের নাম্বারটা স্ক্যান করছি, যাদের নাম্বার প্লেট নাই তাদের সেসিস নাম্বারটা আমরা ইনপুট দিচ্ছি। আমরা আসলে এটার মাধ্যমে মেকশিওর করার চেষ্টা করছি একটা গাড়ি যাতে বারবার তেল নিতে না পারে। সুতরাং আমরা ডিসি মহোদয় এবং সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটা গাড়ি 500 টাকার তেল পাবে এবং 96 ঘন্টা, দ্যাট মিনস 4 দিনের জন্য তারা আসতে পারবে না। কারণ আমরা একটা স্টাডি করে দেখেছি যে অ্যারাউন্ড 70% লোক তাদের 500 টাকার তেল দিলে
4 দিন বা তার বেশি চলে যায়। সুতরাং আমরা ওইভাবে একটা সেট করেছি এবং আশা প্রকাশ করছি যে আমরা প্রত্যেকটা পাম্পের এই অ্যাপস চালু করবো এবং অ্যাপসের আওতায় নিয়ে আসবো এবং আগামী 4 থেকে 6 ওয়ার্কিং ডেসের মধ্যেই দেখবেন যে তেল পাম্পে এত পরিমাণ ভিড় এটা কমে যেতে শুরু করবে। গান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখার একটি প্রস্তাব দিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রণালীর ওমান অংশ দিয়ে জাহাজগুলো যেন কোনো হামলার ঝুঁকি ছাড়াই চলাচল করতে পারে এমন ব্যবস্থা বিবেচনা করছে তেহরান। তবে এই সুবিধা কার্যকর হবে কিনা তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হওয়ার উপর। বিশ্বের প্রায় 20% তেল ও এলএনজি এই প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। চলমান সংঘাতের কারণে এই রুটে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। সংঘাত শুরুর পর থেকে শত শত ট্যাঙ্কার ও জাহাজ এবং প্রায় 20,000 নাবিক উপসাগরীয় এলাকায় আটকে রয়েছে। যদিও সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষের দিকে বলে ইঙ্গিত দিয়েছেন, তবুও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সূত্রটি জানায়, ইরান প্রণালীর ওই অংশে স্থাপিত সম্ভাব্য মাইন সরাবে কিনা বা সব ধরনের জাহাজ এমনকি ইসরায়েল সম্পর্কিত জাহাজও চলাচল করতে পারবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এ ধরনের প্রস্তাব সাম্প্রতিক সময়ের কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দেয়। এর আগে ইরান প্রণালীতে জাহাজ চলাচলের জন্য ফি আরোপ বা নিয়ন্ত্রণ জোরদারের মতো পদক্ষেপের কথা বিবেচনা করেছিল, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করে। এবারে খেলার খবর। গত বছর ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। এরপর 2টি সিরিজও জিতেছেন। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তার নেতৃত্বে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তার আগে মিরপুরে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে 2027 বিশ্বকাপে অধিনায়কত্ব করা নিয়ে কথা বলেছেন তিনি। মিরাজ বলেন, 2027 সালের বিশ্বকাপ অবশ্যই একটা প্রসেসের ব্যাপার এবং লম্বা সময়ের ব্যাপার। সেই পর্যন্ত যেতে হলে প্রসেসটা মেনটেন করতে হবে এবং সিরিজগুলোতে ভালো খেলতে হবে। শেষ 2টা সিরিজে আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্রসেসটা ভালো ছিল এবং প্লেয়াররাও অনেক আত্মবিশ্বাসী। লং টাইমের জন্য একজন অধিনায়ক যদি থাকে, একটা টিমকে খুব ভালোভাবে করতে পারে। অল্প সময়ের জন্য কাউকেই দায়িত্ব না দেয়া হোক, সেক্ষেত্রে তার জন্য দল গড়া অনেক কঠিন হয়ে পড়ে। এটা একটা পজিটিভ দিক। আমি খুব ভালোভাবে পরিকল্পনা করতে পারবো প্রত্যেকটা সিরিজ, কোন কন্ডিশনে আমরা খেলবো এবং প্লেয়াররাও একটা মানসিকভাবে স্বাধীন থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলবো। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান। বিভিন্ন ক্ষেত্রে 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান স্বীকৃত। হজ ফ্লাইট শুরু 18 এপ্রিল উদ্বোধন করবেন তারেক রহমান। 78,000 যাত্রী পরিবহনে 14 ফ্লাইট, 21 মে পর্যন্ত চলবে প্রি হজ কার্যক্রম। পিরোজপুরে স্মার্ট ফুয়েল অ্যাপ চালু, কমবে তেলের লাইনের ভোগান্তি ও কৃত্রিম সংকট। হরমুজ প্রণালীর ওমান অংশে জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান, সমঝোতা হলে কমতে পারে জ্বালানি রুটের ঝুঁকি। এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দল গড়তে চান মিরাজ। 2027 বিশ্বকাপ লক্ষ্য। নিউজিল্যান্ড সিরিজে জয় আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ দল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।